হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই পড়াশোনার মধ্যে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমরা আজকে আমাদের ক্লাসে তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের যে প্রথম অধ্যায় ছিল কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, যে অধ্যায়টি আমরা ইতিমধ্যেই শেষ করেছি। তোমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও দেখেছো, ক্লাস করেছো। সেই অধ্যায়ের উপর ভিত্তি করে আজকের ক্লাসে আমরা পরিবেশের জন্য ভাবনা এই অংশ থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন, যেগুলো 1 নম্বরের, সেই 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্ন, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বলতে পারো, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাস। তো চলো আজকে দেরি না করে আমরা শুরু করি। পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আমরা একবার চোখ বুলিয়ে নেব, রেডি করে রাখবো, সেই সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আজকের ক্লাস। তো চলো পরিবেশের জন্য ভাবনা থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো দেখে যাব, তৈরি করে রাখবো, সেই প্রশ্নগুলো প্রশ্ন সহ এবং তার সঙ্গে উত্তর সহ আমি আলোচনা করব। একটুখানি মন দিয়ে ক্লাসটি শুনে নেবে। তো আমাদের আজকের ক্লাস মাধ্যমিক ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, শর্ট টাইপ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। তো প্রথম প্রশ্ন আজকের ক্লাসের, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? আমরা জানি বায়ুমণ্ডলকে বেশ কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। উত্তর হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, তোমরা সবাই জানো, ট্রপোস্ফিয়ার, তাই তো? একদম নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোয়েশ্চেন, নিরীক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত এই ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে? অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে? না, তার উত্তর হচ্ছে 15 থেকে 16 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে ঠিক 15 থেকে 16 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে। নেক্সট, পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম ক্ষুব্ধ মণ্ডল? দ্য আনসার ইজ, এটারও উত্তর হবে ট্রপোস্ফিয়ার, কারণ আমরা জানি ট্রপোস্ফিয়ারে মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো হয় বলে একে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। নেক্সট, পরের প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কি রূপে পরিবর্তিত হয়? আরেকবার বলছি আমি, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কি রূপে পরিবর্তিত হয়? তার উত্তর হলো, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে এই ট্রপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার যদি উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে তার জন্য 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমে যায়, হ্রাস পায়। ঠিক আছে, 1 কিলোমিটার উপরে উঠবে ট্রপোস্ফিয়ারে, তাহলে তোমার উষ্ণতাটা আগের চেয়ে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমবে, মনে থাকবে। নেক্সট, পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? দ্য আনসার ইজ মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর, যেখানে -96 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতাটা নেমে যায়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটা? যদি পরীক্ষায় আসে তাহলে আমরা বলবো এক্সোস্ফিয়ার, কারণ থার্মোস্ফিয়ারের ওপরে যে এক্সোস্ফিয়ার রয়েছে সেখানকার তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 1240 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, যেটা বায়ুমণ্ডলের সর্বাধিক অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে সর্বাধিক উষ্ণতা বিশিষ্ট স্তর কোনটি? এক্সোস্ফিয়ার, 1240 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ, এটা আমরা জানি যে বায়ুমণ্ডলের যেটা আয়নোস্ফিয়ার, সেই আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। নেক্সট হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে উপগ্রহগুলো আবর্তন করতে পারে? স্যাটেলাইট যেগুলো আমরা পাঠাই সেগুলো পৃথিবীকে আবর্তন করতে পারে কোন স্তরে? উত্তর হবে এক্সোস্ফিয়ার। যেটা এক্সোস্ফিয়ার রয়েছে সেই এক্সোস্ফিয়ারে কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীকে আবর্তন করে। ক্লিয়ার? নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরকে আমরা শান্ত মণ্ডল বলতে পারি? শান্ত মণ্ডল, ঠিক ক্ষুব্ধ মণ্ডলের ওপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা জানি সেই স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় না, এখানে কোনো মেঘ, ঝড়, বৃষ্টি হয় না বলে এর আরেক নাম হচ্ছে শান্ত মণ্ডল। তাহলে শান্ত মণ্ডল বলতে আমরা কোনটা বুঝি? স্ট্র্যাটোস্ফিয়ার। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন, মেরু জ্যোতি কোন স্তরে দেখা যায়? মেরু জ্যোতি যেটা আয়নোস্ফিয়ার ছিল, সেই আয়নোস্ফিয়ারে কিন্তু
মেরু জ্যোতি দেখা যায়, এটা বিশেষভাবে মাথায় রেখো। নেক্সট, পরের প্রশ্ন আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখানে প্রচুর শর্ট কোয়েশ্চেন রয়েছে। তো তারই পরের প্রশ্ন, তাপন মূল্যের এসআই একক কি? উত্তর হচ্ছে কেজে পার গ্রাম, অর্থাৎ তাপন মূল্যের এসআই একক কিলো জুল পার গ্রাম। নেক্সট, পরের প্রশ্ন, মানব সভ্যতার স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় দুটি পদক্ষেপ কি কি হতে পারে? স্থিতিশীল উন্নয়ন যেটা রয়েছে তার জন্য দুটো পদক্ষেপ কি কি হতে পারে? নাম্বার ওয়ান, যেগুলো জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করি, পেট্রোল, কয়লা, ডিজেল, এগুলোর ব্যবহারের পরিমাণকে কমাতে হবে। এবং নাম্বার টু হচ্ছে পুনর্নবীনকরণ যোগ্য যে শক্তি, সেই শক্তিগুলোকে ধীরে ধীরে এদের ব্যবহারকে বাড়াতে হবে। পুনর্নবীনকরণ যুক্ত শক্তিকে বেশি করে ব্যবহার করতে হবে, অপরদিকে জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে কমাতে হবে। এই হচ্ছে স্থিতিশীল উন্নয়নের দুটি স্টেপ বলতে পারো, ধাপ বলতে পারো, বা পদক্ষেপ বলতে পারো। নেক্সট, এখান থেকে আর যে সমস্ত প্রশ্নগুলো আমরা দেখে যাব, নেক্সট হচ্ছে অপ্রচলিত বা বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখো। অপ্রচলিত শক্তি যেগুলো কি না, যেগুলো তোমার কোন রকম পরমাণুর ভাঙনের উপর নির্ভর করে না, সেই সমস্ত শক্তি, বা কোনো দহনের উপর নির্ভর করে না, সেই সমস্ত শক্তিগুলো যাদের এখনো বহুল পরিমাণে ব্যবহার হয়নি, সেগুলোই হচ্ছে অপ্রচলিত শক্তি। তো তেমন অপ্রচলিত দুটি শক্তি হচ্ছে সূর্য থেকে আগত সৌরশক্তি এবং আরেকটি হচ্ছে বায়ু শক্তি। সৌরশক্তি এবং বায়ু শক্তি হচ্ছে দুটি অপ্রচলিত শক্তির উৎস বা বিকল্প শক্তির উৎস। নেক্সট হচ্ছে একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। খুব সহজ প্রশ্ন। স্থিতিশীল উন্নয়নের জন্য ব্যবহার করা হয় এমন একটি শক্তি হচ্ছে তোমার বায়ু শক্তি। ঠিক আছে, বায়ু শক্তিটা এমন একটা শক্তি যেটা স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। নেক্সট, পরের প্রশ্ন, এমন একটি শক্তির উদাহরণ দাও যেটা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আগত হয় না, আসে না। আমরা বলে থাকি যে পৃথিবীর যাবতীয় শক্তির উৎস সূর্য, কিন্তু এটা এমন একটা শক্তি যেটা কিন্তু সূর্য থেকে আসে না। উত্তর হচ্ছে ভূ অভ্যন্তরস্থ তাপ শক্তি। পৃথিবীর অভ্যন্তরে যে তাপ শক্তিটা লুকিয়ে আছে, সেই তাপ শক্তি তোমার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে কিন্তু সূর্য থেকে পাওয়া যায় না। তাহলে উত্তর হবে ভূতাপ শক্তি। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? সঠিক উত্তর ডবসন এককে মাপা হয়, ডবসন। নেক্সট, বায়োগ্যাস, যেটাকে বায়োগ্যাসের মূল উপাদান কি? যদি আসে পরীক্ষায়, বায়োগ্যাসের মূল উপাদান আমরা জানি বায়োগ্যাস বেশ কয়েকটি গ্যাসের মিশ্রণ, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে 75% CH4 বা মিথেন। সুতরাং বায়োগ্যাসের মূল উপাদান কি? প্রশ্ন এলে আমরা লিখে দেব মিথেন গ্যাস। নেক্সট, আমাদের পরের প্রশ্ন, একটি সৌর কোষে কত বিভব পার্থক্য সৃষ্টি হয়? সৌর কোষ, সেখানে কত ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়? দ্য আনসার ইজ 0.5 ভোল্ট। 0.5 ভোল্ট বিভব পার্থক্য সৌরকোষে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, এলপিজি এর পুরো নাম। নেক্সট, সিএনজি এর পুরো নাম কি? সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই প্রসঙ্গে বলে রাখি, এলপিজি এর মূল উপাদান হচ্ছে বিউটেন, আর সিএনজি যেটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তার কিন্তু মূল উপাদান হচ্ছে মিথেন। এটা মনে রেখো। পরের প্রশ্ন, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়াগুলো বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে, আবার বলছি আমি, বায়োমাসকে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো মিথেন গ্যাসে রূপান্তরিত করে, বিয়োজিত করে, তাদেরকে কি বলা হয়? উত্তর অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলা হয়। অ্যানারোবিক ব্যাকটেরিয়া যারা বায়োমাসকে তোমার মিথেন গ্যাসে রূপান্তরিত করে বা বিয়োজিত করে। ঠিক তেমনই আরেকটি প্রশ্ন এখানে রয়েছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো, সেগুলো কোন গ্যাসকে বিয়োজিত করে মিথেন উৎপন্ন করে? মিথানোজেনিক ব্যাকটেরিয়াও কিন্তু মিথেন উৎপন্ন করতে পারে। তারা কি থেকে মিথেন উৎপন্ন করে? তার উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে। CO2 কে বিয়োজিত করে মিথেন তৈরি করে। তাহলে আগেরটা ছিল অ্যানারোবিক ব্যাকটেরিয়া, আর পরেরটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, যেটা CO2 থেকে মিথেন গ্যাস উৎপন্ন করতে
পারে। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন, মিথেন হাইড্রেটের সংকেত কি হবে? মিথেন হাইড্রেট, যেটাকে আমরা কি বলি, ফায়ার আইস। আমরা জানি একটি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে জলের অণুগুলো খাঁচার মতো গঠন সৃষ্টি করে এবং যার মধ্যে প্রচুর পরিমাণে মিথেন লুকিয়ে থাকে, যেটাকে আমরা মিথেন হাইড্রেট বলি, যার সংকেত 4CH4। 4CH4 ডট 23 অণু জল থাকে এখানে, সুতরাং 4CH4 ডট 23H2O, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত এবং একে আমরা ফায়ার আইস নামে চিনি। এখন প্রশ্ন আসতে পারে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস কেন বলে? তার উত্তর হচ্ছে মিথেন হাইড্রেটের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে, যা এটা জ্বালানি রূপে ব্যবহার করা হয় এবং এমনটাও ভাবা হয় যে এটা ভবিষ্যতের জ্বালানি। এখান থেকে যদি মিথেন নিষ্কাশন ঠিকঠাক ভাবে করা যায় তাহলে কিন্তু আমাদের যে জ্বালানি তার একটা বহুলাংশ এখান থেকে আমরা পেতে পারি। তাই একে ফায়ার আইস বলা হয়। বরফের মতো খাঁচার মধ্যে ফায়ার লুকিয়ে আছে, ফায়ার মানে জ্বালানি লুকিয়ে আছে, এখানে মিথেন। ঠিক আছে? নেক্সট, সিবিএম বলে একটা কথা আছে। সিবিএম এর পুরো নাম কি? সিবিএম হচ্ছে কোল বেড মিথেন। তো এখান থেকে একটা প্রশ্ন আসে, এই কোল বেড থেকে কোন জ্বালানি উৎপাদন করা হয়? কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? তার উত্তর হবে কি? মিথেন। কারণ সিবিএম মানে কোল বেড মিথেন। কয়লার খনির মাঝে ফাঁকে ফাঁকে যে মিথেন অণুগুলো সঞ্চিত থাকে সেগুলোই হচ্ছে সিবিএম, কোল বেড মিথেন। তাহলে কোল বেড থেকে কোন গ্যাস বের করা হয়, নির্গত করা হয়, তোমার আহরণ করা হয়? তার উত্তর হচ্ছে মিথেন গ্যাস। নেক্সট, কার্বন নেই কিন্তু তাপন মূল্য অতি উচ্চ এমন একটি পদার্থের উদাহরণ দাও, যার মধ্যে কার্বন নেই কিন্তু তাপন মূল্য প্রচুর, অনেক। তার উত্তর হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে কোনো কার্বন নেই কিন্তু হাইড্রোজেনের তাপন মূল্য অতি উচ্চ, হাইড্রোজেনের তাপন মূল্য কিন্তু অনেক। পরের প্রশ্ন, কয়লা ও ডিজেল, কয়লা ও ডিজেল দুটোর মধ্যে কার তাপন মূল্য বেশি? আমি যখন ফুল ভিডিওটি করাই, ফুল ক্লাসটি নিয়েছিলাম পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের, তখন বলেছিলাম যে যার দাম বেশি তার তাপন মূল্য কিন্তু বেশি। কয়লার চেয়ে তোমার ডিজেলের দাম বেশি, ডিজেলের চেয়ে পেট্রোলের দাম বেশি। সুতরাং পরপর পরপর তুমি যদি যাও, যার মূল্য বেশি তার তাপন মূল্য বেশি। তো এখানে দেখো, কয়লা মোটামুটি 25 থেকে 30 কিলো জুল পার গ্রাম তাপন মূল্য। আর তুমি যদি ডিজেলের কথা ভাবো, ডিজেল মোটামুটি 45 কিলো জুল পার গ্রাম তাপন মূল্য। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো তোমরা, তাপন মূল্য কয়লা এবং ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য বেশি। বোঝা গেল? নেক্সট, পরের প্রশ্ন, সেই একই প্রশ্ন, ফায়ার আইস কাকে বলে? উত্তর হচ্ছে মিথেন হাইড্রেট। 4CH4 ডট 23H2O, এই মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস। তো এইভাবে আমরা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে মোটামুটি সবগুলোই আমরা আলোচনা করে নিলাম। আমি আশা করি এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে তোমরা দেখে থাকো তাহলে আশা করা যায় মাধ্যমিকে এখান থেকে যে যে শর্ট টাইপ কোয়েশ্চেনগুলো দেয় সবগুলোই পেরে যাবে। এছাড়াও আরো বেশ কয়েকটি কোয়েশ্চেন, আরো এক্সট্রা কয়েকটি কোয়েশ্চেন যদি এখান থেকে আসার মতো বলতে হয়, যেমন ধরো গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি? তার উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউস অবদান সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইডের। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত আছে এমন একটি বা দুটি গ্যাসের নাম করো যারা গ্রিন হাউসের জন্য দায়ী নয়। উত্তর, আমাদের খুব পরিচিত যে দুটো গ্যাস সবচেয়ে বেশি, যেটা আছে নাইট্রোজেন 77.17% এবং অক্সিজেন 20.60%। এই দুটো গ্যাস কিন্তু, নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুটো গ্যাস গ্রিন হাউস গ্যাসের মানে গ্যাস নয়, এরা গ্রিন হাউসের জন্য দায়ী নয়। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম করো। সবাই জানো কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, জলীয় বাষ্প, এরা প্রত্যেকেই কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাস। নেক্সট, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব লেখো। ভূ উষ্ণতা বৃদ্ধি, যেটাকে আমরা উল্টিয়ে বলতে পারি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, তাই না? পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে বেড়ে যাওয়া, এটাই তো গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এই ভূ উষ্ণতা বৃদ্ধির কুফল চেয়েছে একটি, কুফল হচ্ছে মেরু
অঞ্চলের বরফগুলো গলে যাওয়া, যার ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, যার ফলে কি হয়, সমুদ্রতলের উচ্চতা যদি বৃদ্ধি হয় তাহলে সামুদ্রিক যে জীব তাদের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যায়। বরফের দেশের যে সমস্ত প্রাণী তাদের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটে, তারা ধীরে ধীরে হারিয়ে যায় পৃথিবী থেকে। এছাড়াও অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আবহাওয়ার পরিবর্তন, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। নেক্সট, আগে বলেছিলাম যে বায়ুমণ্ডলের যে ওজোন গ্যাস তার ঘনত্ব কোন এককে মাপা হয়, সেটা হচ্ছে ডবসন একক। আর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের যে সিএফসি এর পুরো নাম তোমরা জানো, ক্লোরোফ্লোরোকার্বন। এই সিএফসি যখন ভেঙে যায়, সিএফসি ওজোনকে ভেঙে অক্সিজেনে বিয়োজিত করে। প্রশ্ন একটি আসে, সিএফসির কোন পরমাণু এইরকম ওজোন গ্যাসকে ভেঙে অক্সিজেনে বিয়োজিত করে? উত্তর হচ্ছে সক্রিয় ক্লোরিন। সিএফসির মধ্যে যে সক্রিয় ক্লোরিন পরমাণুটি রয়েছে সেটি কিন্তু ওজোন গ্যাসকে ভেঙে, অর্থাৎ O3 কে ভেঙে O2 অক্সিজেনে বিয়োজিত করে। ঠিক আছে, এবং ফলস্বরূপ কি হয়, ওজোন স্তর ধ্বংস হয়ে যায়। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের পরিবেশের ধারণা। এই অংশ থেকে বাছাই করা বেশ কিছু শর্ট টাইপ প্রশ্ন। একটু মন দিয়ে ক্লাসটি আবারও বারবার শুনে নিয়ে উত্তরগুলো একটু স্মরণ করার চেষ্টা করবে। দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই কিন্তু তোমরা পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়ের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আবারও নেক্সট মাধ্যমিক ভৌত বিজ্ঞানের যে ক্লাসগুলো রয়েছে, আমাদের গ্যাসের আচরণ রয়েছে, আমাদের রাসায়নিক গণনা রয়েছে, তো সমস্ত তাপের তোমার ঘটনা সমূহ, আলো রয়েছে, চলতড়িৎ রয়েছে, পরপর পরপর সমস্ত অধ্যায়গুলোর যে শর্ট টাইপ কোয়েশ্চেন সেগুলো নিয়ে খুব শীঘ্রই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে আমাদের দেখা হচ্ছে। সেই সঙ্গে আবারও বলে রাখি, যারা চ্যানেলে আমার নতুন তারা প্রত্যেকেই চ্যানেলের গিয়ে দেখে রাখবে তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং গণিতের সমস্ত ক্লাসগুলো ইতিমধ্যেই কিন্তু ফুল ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে ক্লাসগুলো ইতিমধ্যেই দেওয়া হয়েছে, একটু কষ্ট করে সেখানে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনার মধ্যে থেকো। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।